সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা চেষ্টা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চোখের ছানি রোগ এবং চোখের চিকিৎসায় ল্যাসিক। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর সৈয়দ আবুল হাসান 1958 সালের অক্টোবর মাসে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হারুন আই ফাউন্ডেশন হসপিটালে কর্নিয়া বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। চোখের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে চোখে ছানি পড়া। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে ছানি পড়া বলতেই আমরা জানি যে এটা বয়স্কদের হয়ে থাকে, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে যাদের বয়স 30 বা 35, 45 তাদেরও কিন্তু চোখে ছানি রোগ দেখা যাচ্ছে। এর কারণটা আসলে কি? ছানি একটা হয় বাচ্চা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট, এটা জন্ম থেকেই হয়, অথবা জন্ম হলো জন্মের পরে আস্তে আস্তে ছানিটা হইতে থাকে, এরকম একটা হয়। এটা ছোটোবেলার ক্যাটারাক্ট যেটা। আর একটা হয় যে আর্লি চ্যানেল ক্যাটারাক্ট হয়, সেটা 30, 35, 40-এ গিয়ে আমার কারো কারো এসে যায়। আর একটা হয় বয়সের কারণে চ্যানেল ক্যাটারাক্ট যেটাকে বলে, সেটা হয় সাধারণত 50, 60, 65, 70 বছর বয়সে গিয়ে। এখন যে ধরনের ক্যাটারাক্টই হোক, তার আলটিমেট ট্রিটমেন্ট তো ক্যাটারাক্ট সার্জারি। ক্যাটারাক্টের আসলে সার্জারি ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই। তো ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট যদি হয়, সেক্ষেত্রে যদি কখনো দেখা যায় যে একটা ক্যাটারাক্ট আছে, এই ক্যাটারাক্টটা আর বাড়ছে না, আচ্ছা, এরকম হইতে পারে। এরকম আর বাড়ছে না, এরকম যদি হয় এবং ভীষণ যদি সে মেনটেন করতে পারে, সেক্ষেত্রে আমরা আর ওটাকে না আর কোনো ধরনের মানে হ্যান্ডেল করি না, ওটা যেরকম আছে ওরকমই থাকতে দিই। আর যদি ক্যাটারাক্ট বেড়ে গেল, বাচ্চাদের ক্যাটারাক্ট সাধারণতই বাড়তে থাকে, বেড়ে গিয়ে একদম হোয়াইট ক্যাটারাক্ট হয়ে যায়, ওগুলো যত দ্রুত সম্ভব ওটা ক্যাটারাক্ট সার্জারি করতে হবে। একদম বেশি ছোট অবস্থায় যদি হয় 1-2 বছর বয়সে, সেক্ষেত্রে আমরা লেন্স ইমপ্ল্যান্ট করতে পারি না, পরে সেকেন্ডারি লেন্স পরে ইমপ্ল্যান্ট করে দিতে হয়। আদারওয়াইজ আমরা 5-6 বছর বয়স হলে আমরা সাধারণত ক্যাটারাক্ট করার সময় ওই সময় লেন্স ইমপ্ল্যান্ট করে দিয়ে থাকি। এখন বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ওদের গ্রোথের ব্যাপার, সেক্ষেত্রে আমরা মাল্টিফোকাল লেন্স ইমপ্ল্যান্ট করতে পারি না অনেক সময়, কারণ চেঞ্জ হবে। তবে যদি কারো 10-12 বছর 15 বছর বয়সে কারো ক্যাটারাক্ট হয়, সেক্ষেত্রে আমরা গিয়ে মাল্টিফোকাল লেন্স দিতে পারি। কারণ মাল্টিফোকাল লেন্স যদি দেওয়া যায়, মাল্টিফোকাল লেন্স আবার বেশি কম পরে পাওয়া যায় না, তাহলে 14-15 নিচে উপরে হইতে হয় এবং 25-এর নিচে থাকতে হয়। এর মধ্যেই যদি পাওয়ার হয়, তাহলে আমরা ওই সময় মাল্টিফোকাল লেন্স ইমপ্ল্যান্ট করে দিতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে মাল্টিফোকাল লেন্সটা টেনে আনলাম এই কারণে যে বাচ্চাদের ক্ষেত্রে সেটা যখনই ক্যাটারাক্ট সার্জারি করবো, তখন কাছের পথ থাকছে না। আমি লেন্স যদি দিই, লেন্সের উপর ডিপেন্ড করে। লেন্স যদি শুধুমাত্র আমি ইউনিফোকাল লেন্স দিই, তাহলে সে দূরে দেখবে, কাছে দেখবে না। তা কাছের জন্য সে বয়স্ক মানুষের মতো একটা চশমার লেখাপড়ার সময় পড়তে হবে। সেইটাকে মাথায় রেখে যদি মাল্টিফোকাল লেন্স দেওয়া যায়, সেক্ষেত্রে মাল্টিফোকাল লেন্স দেওয়াই ভালো। মাল্টিফোকাল লেন্স দিলে সে আবার নর্মাল হয়ে গেল, জাস্ট একদম নর্মাল হয়ে গেল। সে কাছেও ভালো দেখলো, দূরেও ভালো দেখলো, এবং এই ভিশনটা সে মেনটেন করবে। একটু সমস্যা হয়, সেটা একদমই সমস্যা ধরি না আমরা, সেটা হলো এই বাচ্চার বয়সে যত ধরনের ক্যাটারাক্ট করা হয়, এদের পোস্টেরিয়র ক্যাপসুলটা ওপেক হয়ে যায় তাড়াতাড়ি করে। যেহেতু ওপেক হয়ে যায়, একদম বাচ্চাদের ক্ষেত্রে একদম পেপার লাইক হোয়াইট হয়ে যায়। আচ্ছা, কিন্তু ওটা সমস্যা না কিছু, ওটা আসলে লেজার করেই ওটাকে পোস্টেরিয়র ক্যাপসুল, ওই ক্যাপসুলটুকু কেটে দেওয়া হয়, কেটে দিলে ওই জায়গাটা উইন্ডো হয়ে যায়, ওইটা ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হলে আবার যাদেরকে মাল্টিফোকাল লেন্স আপনারা সেট করে থাকেন, এদের ক্ষেত্রে কি কোনো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় লেন্সটা সেট করার পরে? না, হার্ড লেন্স যখন ইউজ করতো, পিএমএমএ লেন্স, সেই ক্ষেত্রে তখন বলা হতো লেন্সের সাইজ কী হবে। বাচ্চাদের ক্ষেত্রে তো নর্মাল অ্যাডাল্ট সাইজের লেন্সটা হয়তো বেশি স্ট্রেস পড়বে বেশি, আবার যদি বেশি বড় হয়, এখন একটা লাগাইলাম পরে বড় হলো এটা লুজ হয়ে যাবে, এইরকম, সেটা আসলে সমস্যা হয় না। এখন মাল্টিফোকাল এখন যেহেতু সফট লেন্স এসে গেছে, মানে মেইনলি সফট লেন্সই ইউজ করা হয়। যদি কখনো সালকাসে ফিক্স করতে হয়, তখন
মানে তখন আর এই যে পিএমএমএ লেন্স ইউজ করা হয়, আদারওয়াইজ সফট লেন্সে কোনো প্রবলেম হয় না বয়সের ক্ষেত্রে। শুধু একটাই হয় যে ওই যে 18 বছর যে ফিক্স করে বলা হয়েছিল যে 18 বছর হলে তার পাওয়ার কারেকশনটা ওইখানে পার্মানেন্ট হয়, এবং ওইটা একটা মাথায় রেখে যে এই সময়টার মধ্যে তো তার আইবল লেন্থ বাড়তে পারে। আইবলের লেন্থ যদি বাড়ে তাহলে পাওয়ার চেঞ্জ হবে। তখন আমি যে লেন্থে আমি বায়োমেট্রিক করে যে লেন্থে পাওয়ারটা ফিক্স করলাম, এই পাওয়ারটা তো থাকবে না, এই পাওয়ারটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে গেলে দেখা গেল তোর পরে আরও তার প্লাস পাওয়ার চলে আসলো, তখন আবার তাকে হয়তো এই লেন্স এক্সচেঞ্জ করা লাগতে পারে, অথবা চশমা দিয়ে বাকিটুক পড়তে হবে। স্যার এই বিষয়ে কেউ হয়তো 18-19 বছর বয়স অথবা 25 থেকে 30 বছর বয়সের মধ্যে লেসিকটা সে করালো, কিন্তু পরবর্তীতে দেখা গেল তার চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে তার করণীয় কি? এখানে একটু বুঝতে হবে পাওয়ারটা আসে কোত্থেকে। পাওয়ারটা হয় আইবল লেন্থের উপরে আর কর্নিয়ার কার্ভেচারের উপরে, বাকিটা কিন্তু না। তাই এইখানে যদি আমি ল্যাসিক করার সময় আমরা এই দুইটার উপর বেস করেই পাওয়ারটা হয়। আলটিমেটলি চশমায় যে পাওয়ারটা পড়ি, এই পাওয়ারটা আসলে ওই যে কর্নিয়ার কার্ভেচার এবং আইবলের লেন্থ, এই দুইটার উপরে বেস করে আসলে পাওয়ারটা আসে। সেক্ষেত্রে পাওয়ার চেঞ্জ হওয়ার কথা না। যখন তার গ্রোথ শেষ হয়ে যায়, 18 বছর গেলে গ্রোথ শেষ হয়ে যাওয়ার কথা, তখন আর চেঞ্জ হওয়ার কথা না। সেক্ষেত্রে ওই সময় গেলে এটাই থাকার কথা। কিন্তু ল্যাসিক করার ক্ষেত্রে আমরা অনেক দিন থেকে ল্যাসিক করি, তো সো এখন ল্যাসিক করার ক্ষেত্রে দেখি অনেকে যারা বয়স এখন তার 30 অথবা 10 বছর আগে ল্যাসিক করছে, এখন হয়তো তার কিছু পাওয়ার আসছে, হয়তো -2, -1, -1.5 এরকম আসছে। তখন তাদের একটা কমপ্লেন হয়েই থাকে যে আমি তো ভাবছিলাম যে সারা জীবনে আমার চশমা লাগবে না, এখন তা আবার চশমা লাগে। এই যে পাওয়ারটা আসলো, এই পাওয়ারটা আসে লেন্সের কারণে। চোখের ভিতরে যে লেন্স আছে, সেই লেন্সের ভেতরে যে এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়, সেটার কারণে আবার একটা পাওয়ার চেঞ্জ হতে পারে। এটা খুব সামান্য, সে কারণে আমরা ওটা খুব একটা বদার করি না। ওই 18 বছর হলে আমরা সাধারণত লেসিক করি। তারপর লেসিক করার পরে অনেক সময় চশমা পরার প্রয়োজন পড়তে পারে না। একটা হলো গিয়ে ওইটার কারণে, ওই যে লেন্সের ভিতরে যে কোনো ধরনের চেঞ্জ হয়, সেটার কারণে এক ধরনের চেঞ্জ আসে, এটা আসতে পারে, এটা রেয়ার, খুবই কম। আর একটা ডিজিজের কারণে আগে যে ধরনের টপোগ্রাফি মেশিন ইউজ করা হতো, যেটা দিয়ে এক্সপ্লোর করা হতো কর্নিয়াতে কোনো ডিজিজ আছে কিনা, সেইটা এখন যেগুলো আসছে সেগুলো আরও বেশি আপডেটেড। এক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করা যায় যে কোনো ধরনের ক্যারাটোকোনাসের প্রভাব আছে কিনা। ক্যারাটোকোনাস যদি থাকে সেই ক্ষেত্রে এরকম হয়। এটাকে অনেক সময় বলে পোস্ট ল্যাসিক অ্যাক্টেশিয়া। পোস্ট ল্যাসিক করার কারণেই তো কর্নিয়াটা পাতলা হয়ে গেল, এটার কারণে, এবং চোখের নর্মাল প্রেসারে তখন পুশ করে তাকে কর্নিয়াটা অ্যাক্টেশিয়া মানে সামনে দিয়ে বাল্জ হয়, বাল্জ হলে মাইনাস পাওয়ার আসতে পারে। এরকম এক্ষেত্রেও যদি তখনই চেঞ্জ হয়, সাথে সাথে আসতে হয়। আমরা পেন্টাগ্রাম একটা টেস্ট আছে, ওইটা করেই বুঝতে পারি যে এখানে ওই ধরনের কোনো চেঞ্জ আসতেছে কিনা। যদি ওই ধরনের কোনো চেঞ্জ আসে, কর্নিয়ার শেপে যে কোনো চেঞ্জ আসে, তাহলে বুঝতে পারবে যে এখানে কর্নিয়াটা উইক বলে সে এই বিহেভিয়ার প্যাটার্নটা আসতেছে। সেক্ষেত্রে আমরা তখন তাড়াতাড়ি করেই ডিজিজটা, ওই ক্যারাটোকোনাসে যে ট্রিটমেন্টটা করা হতো, আলট্রা রেডিয়েশন ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা করে দিলেই ডিজিজটা থেমে যাবে, ওইখান থেকে আর বাড়বে না। তখন মারা এসে বলে যে আমার ল্যাসিক করা যাবে না, সেও হয়তো চশমা পরে, কিন্তু তখন তার বয়স কত, তখন আমরা চিন্তা করি তার বয়স কত। স্যার, কাদের ক্ষেত্রে আপনারা লেসিক করতে নিষেধ করেন, বা কাদের জন্য আসলে লেসিক করাটা উপযুক্ত নয়? এক হলো 18 বছরের আগে তো আমরা সেই লেসিকের উপযুক্ত না, বাট যদি কোনো এমার্জেন্সি হয় যে তার ভিশনটা ধরে রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে এমার্জেন্সি করতে হয়, আদারওয়াইজ 18 বছর আগে করি না। আবার যদি 40-এ চলে গেছে, 40-45 এই দিকে চলে গেছে, তখন তাকে কাউন্সিলিং করতে হয় যে আপনি যে করবেন আপনার উদ্দেশ্যটা কী কারণে করছেন। তার তো একটা কাছের পাওয়ার চলে আসছে অলরেডি দূরের জন্য, ধরেন -2 তার আছে, সে ল্যাসিক করতে চায়, এখন সেক্ষেত্রে আমরা ডিসকারেজ করি ওই সব পেশেন্টদের। তখন তো তার হয়তো 1.5 তার প্লাস পাওয়ার এটা লাগে। এখন ওই -2 যদি থাকে, তাহলে সে বরং কাছে ভালো দেখবে। তখন যদি ল্যাসিকটা করে দেই, পরের ওই সপ্তাহে যেন ফার্স্ট ফলো হবে, সে বলবে যে আমি তো কাছে দেখতে পাই না,
আগে যে ওই মাইনাস পাওয়ারটার হেল্পের কারণে দেখতো, এখন সেই হেল্প তো পাচ্ছে না, তখন তার সে একটা হোঁচট খায় যে আমি তো কাছে দেখছি না, কাছে আমার ঝামেলা হয়ে গেল। সেই জন্য ওইটা ভালো করে বুঝাই দিতে হয়। মাল্টিফোকাল লেন্স কাজ করতে পারে কিনা? হ্যাঁ, ঠিক ভালো বলছেন একটা কথা। এক্ষেত্রে অনেক সময় ওই রকম যদি দেখি যে তার পেশেন্টের খুব ঝামেলা, সে চশমা পড়তেই চায় না, সে কাছেও দূরেও পাওয়ার আছে এবং কাছেরও পাওয়ার, দুইটাই সে আসলে পড়তে চায় না, সেক্ষেত্রে আমরা দেখি যে তার চোখে আর্লি কোনো ক্যাটারাক্টের চেঞ্জ আছে কিনা, যে ক্যাটারাক্টের তার ভীষণ প্রবলেম করছে না কিন্তু অদূর ভবিষ্যতে এসে পড়বে, এরকম যদি দেখি সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি মাল্টিফোকাল লেন্স ইমপ্ল্যান্ট করতে। মাল্টিফোকাল লেন্স ইমপ্ল্যান্ট করে কাছে দূরে দুটো পাওয়ার কভার হয়ে যায়, সে পেশেন্ট খুব কমফোর্টেবল হয়। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যতটুকু জানি যে রিসেন্ট কিছু পরিসংখ্যান বলছে যে প্রতি বছর প্রায় 1,20,000 মানুষ নতুন করে চোখের ছানি রোগ নিয়ে তারা ভুগছে, এটার কারণটা আসলে কি? ক্যাটারাক্ট তো ইউজুয়ালি বয়সের কারণেই হয় এবং সব মানুষেরই হবে, জীবনে তার ক্যাটারাক্টের একটা টেস্ট সে পাবে। এখন যদি তার ক্যাটারাক্ট আসতে বেশি দেরি করে এবং যদি সে আগেই এক্সপায়ার করে যায় তাহলে তো তার ক্যাটারাক্ট হলো না, আদারওয়াইজ নর্মালি সব মানুষেরই ক্যাটারাক্ট হবে। এবং এই ছানিটাকে প্রিভেন্ট করার জন্য কি আসলে হেলদি লাইফস্টাইল, গুড ফুড হ্যাবিট বা ঘুম এগুলোকে আসলে জড়িত কিনা? খুব একটা হেল্প হয় না এখানে বয়সের কারণে যে ক্যাটারাক্টটা হয় এটা হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে ক্যাটারাক্টটা আর্লি চলে আসে এবং ক্যাটারাক্টটা খুব দ্রুতই হয়। এই সব ক্ষেত্রে ডায়াবেটিসটা যদি কন্ট্রোলে রাখা যায় সেক্ষেত্রে ক্যাটারাক্টটা কিছুটা কম হয়। আর কিছু ডিজিজের ওষুধের কথা বলে, খুব বেশি ইফেক্টিভ না, যেটা ওমেগা 3 এইসব কিছু কিছু আছে, সেগুলা খুব বেশি ইফেক্টিভ না বলে আমরা আসলে লিখি না। স্যার, ছানির অপারেশন করা হলো, লেন্স সেট করা হলো, তার পরবর্তী সময়টাতে সেই রোগীর আসলে কী কী ধরনের বিষয় তাকে মেনটেন করতে হয় যিনি তারা সুস্থ থাকেন? ক্যাটারাক্ট যাদের করা হয়ে গেল তাদের জন্য তো বেশি কিছু না, তাদের শুধু বয়স্কদের ক্ষেত্রেও পোস্টেরিয়র ক্যাপসুলটা ওপেক হয়ে যেতে পারে। ওপেক হয়ে গেলে ভিশনটা কমে যায়, পেশেন্ট হয়তো অপারেশন করার পরে খুব ভালো স্বচ্ছ দেখছে, বা 2-4 বছর পরে হয়তো বলতেছে সে আমি আগের মতো ক্লিয়ার দেখি না, তখন আমরা স্ট্রিট ল্যাম্পে দেখলে বুঝতে পারি যে পোস্টেরিয়র ক্যাপসুলটা হয়তো ওপেক হয়ে যাচ্ছে, তখন ওটাকে লেজার করে দেয়। লেজার একটা ওপিডি প্রসিডিউর, খুবই সিম্পল, লেজার দিয়ে পোস্টেরিয়র ক্যাপসুলটা মাঝখানটা হোল্ড করে দেওয়া হয়, পেশেন্টের ভিশনটা চলে আসে। পাওয়ারের মধ্যে খুব একটা চেঞ্জ হয় না, পাওয়ার একই রকমই থাকে, যেহেতু আইবলের লেন্থ একই থাকে, লেন্স ও আর্টিফিশিয়াল লেন্সের মধ্যে কোনো চেঞ্জ হয় না, সো ওইটাই থাকে। শুধু বয়সের কারণে যে ম্যাকুলা থেকে যে রেটিনার ম্যাকুলাতে যে কিছু ধরনের চেঞ্জ আসে সেইটার জন্য কিছু ট্রিটমেন্টের জন্য আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফুড হ্যাবিট, এইসবের ব্যাপারে ভিটামিন এইগুলোর দিকে একটু নজর দেওয়া যেতে পারে। আসলে ক্যাটারাক্টটা খুব একটা হবে যেটা পরবর্তী পর্যায়ে বয়সের কারণে রেটিনাতে প্রবলেম, বয়সের কারণে অনেক মানুষেরই ডায়াবেটিস থাকে, প্রচুর মানুষের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কারণে রেটিনাতে প্রবলেম করে, রেটিনার ওই চিকিৎসাটা করাটা খুব জরুরি। ভালো রেটিনা স্পেশালিস্ট দেখে রেটিনাতে কোনো প্রবলেম থাকলে সেটা আর্লি ট্রিটমেন্ট করে ওটাকে সারাই নেওয়া ভালো। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটাকে প্রিভেন্ট করার জন্য আসলে বাৎসরিকভাবে কত দিন বা কত মাস পর পর তাদের চেক আপ করা উচিত বা ফলো আপে আসা উচিত, সেই বিষয়টি একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটির যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়?
খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরনের একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে। এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস। যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন। অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্স ফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, আর রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে। স্যার, ডায়াবেটিস যাদের হয় তাদের রেটিনার যত্ন নেওয়াটা অনেক বেশি দরকার এবং তাদের চোখে ছানি পড়ার সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। এক্ষেত্রে বাৎসরিক কতবার আসলে তাদের চোখের চেক আপ করা উচিত বলে আপনার কাছে মনে হয়? না, নর্মালি একজন নর্মাল মানুষের 6 মাস পর চেক করা উচিত যে তার কোনো প্রবলেম আছে কিনা। ভীষণ নর্মালি আমরা চশমা দিলেও তো চশমা বললে যে 6 মাস পর আবার দেখাবেন, সেই হিসেবে 6 মাস পর দেখানো উচিত। আর ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা সেটা তো রেগুলারই চেক করা উচিত। যদি কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে তো মানে 6 মাস পর দেখাইলেই হয়। আর ডায়াবেটিস যাদের থাকে তাদের ক্ষেত্রে ক্যাটারাক্ট হয় আর্লি, এবং ক্যাটারাক্ট হলে ক্যাটারাক্ট যখন হয়ে যায় তখন তো আর আমি পিছনে রেটিনা দেখতে পাচ্ছি না ডায়াবেটিসে কি সমস্যা হলো না হলো রেটিনাতে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ক্যাটারাক্ট অপারেশন করার পরে রেজাল্ট ভালো পাচ্ছি না, রেজাল্ট ভালো পাচ্ছে না কারণ রেটিনাতে প্রবলেম থাকার কারণে। তো সেক্ষেত্রে পেশেন্টদের ইউজুয়ালি ডায়াবেটিস পেশেন্টদের ক্যাটারাক্ট সার্জারি করার সময় যদি ম্যাচিউর ক্যাটারাক্ট হয় সেই সব ক্ষেত্রে দেখার সময় সবসময় বলে দেওয়া হয় যে আপনার ডায়াবেটিসের কারণে যদি রেটিনাতে কোনো প্রবলেম থেকে থাকে সেটার কারণে যে সমস্যা সেটার কারণে যতটুকু কম দেখায় সেটুকু কম দেখবেন। যদি রেটিনার প্রবলেম না থাকে তাহলে কম দেখবেন না। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে ডায়াবেটিস যাদের রয়েছে তাদের সুগার কন্ট্রোল অনেক বেশি ইম্পর্টেন্ট। সুগার কন্ট্রোলে থাকে রেটিনার সমস্যাও কম হবে এবং চোখের ছানিটাকেও মনে কিছুটা রোধ করা যাবে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হাসি আমাদের দৈনন্দিন জীবনে কতটা জরুরি এটা কিন্তু যারা হাসতে পারে না তারাই বুঝে। আপনি কোনো অফিসে ইন্টারভিউ দিতে চান, এই যে আপনি আজকে উপস্থাপনা করছেন, তো যারা মিডিয়া লেভেলে আছে আপনি দেখবেন কর্পোরেট অফিসে তাদের কিন্তু খুব প্রতিযোগিতা হয় তাদের কলিগদের ভিতরে।
এখানে কিন্তু হাসি অনেক বড় ধরনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে তার মার্কেটিংয়ের বিষয়টি বলেন, তার যেই আমাদের প্রফেশনও কিন্তু আমরা যারা ডাক্তার রয়েছি আমরা পেশেন্ট ডিলিংস করি, এই যে হাসিটা কিন্তু অনেক বড় ধরনের কিছু মেসেজ ক্যারি করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।